নমস্কার। আজকে আমরা একটা জীবন বিজ্ঞান ক্লাস 10-এর কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আমরা শুরু করছি কোষ বিভাজন নিয়ে ক্লাস 10-এর। কোষ বিভাজনের বলার আগে একটু জানতে হবে আমরা কোষ কাকে বলে। এক কথায় আমরা বলতে পারি কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তার মানে হচ্ছে যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে একটা ইটা দিয়ে একটা বাড়ি তৈরি হয়, সেরকম আমাদের শরীরটাও এক একটা কোষ দিয়ে এত বড় শরীর বা যে কোনো জীবদেহের দেহটা গঠিত হয়। সেই কোষটায় যেহেতু শরীরটা গঠন করে সেই জন্যকে গঠনগত একক বলা হয়। আর কোষেই জীবদেহের সমস্ত কাজ করে থাকে। জীবদেহের মধ্যে যত রকম ভৌত ক্রিয়া রাসায়নিক ক্রিয়া যা কিছু সম্পন্ন হয় সব কোষ দ্বারাই নিয়ন্ত্রিত হয়, সেই জন্য কোষকে কার্যগত একক বলা হয়। যাই হোক, সেই কোষ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। কোষ কিভাবে সংখ্যায় বাড়ে সেই নিয়ে আজকে পড়া। এটাকে বলে কোষ বিভাজন, অর্থাৎ যে পদ্ধতিতে এটা কোষ একটা কোষ থেকে বিভাজিত হয়নি আবার নতুন একটা কোষ সৃষ্টি করে, একটা কিংবা কোনো কোনো ক্ষেত্রে দুটাও সৃষ্টি হয় বা চারটে হয়, সেগুলো সেরকম কোষ বিভাজন হচ্ছে একটা কোষ থেকে কিভাবে নতুন কোষের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কোষ বিভাজন। যে পদ্ধতিতে জীবদেহের আকৃতি গঠন বা জনন সম্পন্ন হয় সেই রকম পদ্ধতিটা আছে কোষ বিভাজন। তার আগে আমরা একটু জানার বিষয় আছে কোষে কি কি থাকে বা কোন কোন অঙ্গাণু কি কি ভাবে কোষ বিভাজনে অংশগ্রহণ করে, সেগুলো একটু জানার বিষয় আছে। প্রথমে আমরা জেনে নিই কোষ। এটা যে কোষের ছবি। কোষের আকৃতি কিন্তু বিভিন্ন রকমের, গোলাকার, ডিম্বাকার, দীর্ঘাকার, সূচাকৃতি, বিভিন্ন রকম কোষের আকৃতি বা গঠনটা আছে। যেখানে যেরকম জীবদেহের গঠন বা অঙ্গ প্রত্যঙ্গ আকার সেরকম ভাবে কোষের আকৃতি হয়। যাই হোক, মোটামুটি আমরা কোষের ছবি আঁকার চেষ্টা করছি। কোষ হচ্ছে একটা গোলাকার মতো দেখতে, তার মাঝে থাকে একটা অঙ্গ, সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা প্রধান অংশ কোষের, বাকি কোষের মস্তিষ্ক বলা হয়, এটা বলে নিউক্লিয়াস। এটা হচ্ছে কোষ পর্দা। তাছাড়া এই নিউক্লিয়াস কোষ পর্দার মধ্যে এটা তরল জেলির মতো আঠালো পদার্থ থাকে, ঘন জেলির মতো, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাছাড়া আরো বিভিন্ন রকম অঙ্গাণু আছে, যেমন এরকম একটা অঙ্গাণু থাকে, এগুলো মাইটোকন্ড্রিয়া। আর নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসটা হচ্ছে কোষের প্রধান অংশ বা মস্তিষ্ক। নিউক্লিয়াসের মাঝে কতগুলো সুতার মতো বা জালিকাকার অঙ্গাণু দেখা যায়। সুতার মতো অংশ বা জালিকাকার, যেগুলোকে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা বলে। বা কোষের মধ্যে আরেকটা অঙ্গাণু থাকে, একটা ঘন গোলাকার অংশ কোষের নিউক্লিয়াসের মধ্যে যে কোনো একটা জায়গাতে, সেটা আছে নিউক্লিওলাস। এই অঙ্গাণুগুলো উল্লেখ করার কারণ আছে কোষ বিভাজনের সময় এগুলো বিশেষ এক একটা ভূমিকা আছে, সেই জন্য এগুলো লেখা হলো। এরপর আমরা কোষ বিভাজনের বিস্তারিত আলোচনায় যাব। কোষ বিভাজন কেন হয়? কোষের সংখ্যা বাড়ানোর জন্য, বা কোষের সংখ্যা বাড়ানোর ফলে কি হয়, যে কোনো জীবের দেহের ধীরে ধীরে বৃদ্ধি হয়। তাছাড়া কোনো জায়গায় কেটে গেলে বা হাড়টা ভেঙে গেলে সেগুলো আবার মেরামত করার জন্য নতুন কোষ তৈরি হয়, সেটাই কোষ বিভাজন পদ্ধতিতেই হয়।
কটা জায়গায় আমাদের কাটা যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টের ফলে কাটা ছিটা হয়ে গেল, তার ফলে সেই জায়গাটা মেরামত, মাংস বা চামড়া ছিঁড়ে যায়, সেই জায়গাগুলো মেরামত করার জন্য এই কোষ বিভাজনের ফলেই সেই জায়গাটা আবার পূরণ করে দেয়। বা হাড়টা ভেঙে গেলে এরকম হয়, সেগুলোকে পূরণ করা, এটা হচ্ছে ক্ষয়পূরণ। আর বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে বড় হওয়া, যেমন আমরা জন্মের সময় কত ছোট থাকি, কিন্তু ধীরে ধীরে আমরা 1 ফুট থেকে আজ 5 ফুট 6 ফুট হয়ে যাচ্ছি। কী কারণে? ধীরে ধীরে কোষ বিভাজন হতে হতে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে যেরকম শরীরের গঠন সেইভাবে আকৃতিক তৈরি হয়েছে এই কোষ বিভাজনের ফলে। আর তাছাড়াও কোষ বিভাজনের আরেকটা ভূমিকা আছে। এককোষী জীব যারা প্রোটোজোয়া, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যেমন প্রাণী আছে অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, উদ্ভিদ আছে ইস্ট, ছোটোখাটো ক্লোমাইডোমোনাস, ভলভক্স। এগুলো কী হয়, ওই কোষ বিভাজনের ফলে একটা কোষ থেকে দুটা কোষ সৃষ্টি হলেই তখন তারা দুটা প্রাণী বা দুটা উদ্ভিদ হয়ে গেল। এই কোষ বিভাজনের ফলে কোনো কোনো এক কোষে, বিশেষ করে এক কোষে প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে এদের বংশবৃদ্ধিরও একটা পদ্ধতি হয় কোষ বিভাজনের ফলে। সেই কোষ বিভাজন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে কোষ বিভাজন সাধারণত 3 ধরনের বা 3 প্রকার আছে। 3 পদ্ধতিতে কোষ বিভাজন হয়। প্রথমটা হচ্ছে হেমাইটোসিস, যেটা সহজ সরল পদ্ধতি। এই হেমাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়, যে কোষটা বিভাজিত হয় সেই কোষটাকে মাতৃকোষ বলে। যেমন এরকম একটা কোষ, সেই কোষের নিউক্লিয়াসটা বা নিউক্লিয় পদার্থটা ধীরে ধীরে লম্বা হয়। লম্বা হতে হতে কোষটার পুরো দুদিকে সমান ভাগে বিস্তৃত হয়। তারপরে তৃতীয় ধাপে কি হবে, কোষ পর্দা যেটা থাকে সেই কোষ পর্দাটা মাঝ বরাবর সংকুচিত হতে থাকে। সংকোচনটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত এই সংকোচনটা বাড়ার ফলে একটা কোষ থেকে দুটা কোষ সৃষ্টি হয়ে যায়, দুদিকে দুটো নিউক্লিয় পদার্থগুলো সমানভাবে ভাগ হয়ে যায়। এটা আছে হেমাইটোসিস পদ্ধতি। হেমাইটোসিস কোষ বিভাজন, এটা কোষ বিভাজনের একবারে সরল বা সাধারণ পদ্ধতি। এগুলো সাধারণত এককোষী জীব হয়, যেমন অ্যামিবা প্রাণীদের ক্ষেত্রে, বা ইউগ্লিনা, আবার প্যারামোসিয়াম, কিন্তু উদ্ভিদ কোষ ইস্ট, ব্যাকটেরিয়া বা ভলভক্স, এইসব এককোষী জীবদেহ ওই নিউক্লিয় পদার্থটা সমানভাবে দুদিকে প্রসারিত হয়। তারপরে সাইটোপ্লাজমও দুদিকে সমানভাবে ভাগ হয়ে যায় এবং বাইরে যে কোষ পর্দাটা থাকে সেই কোষ পর্দাটা ধীরে ধীরে সংকুচিত হতে হতে সংকোচনটা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং শেষ পর্যন্ত মাঝে সংকোচনটার ফলে দুটা নতুন কোষ সৃষ্টি হয়ে যায়, দুদিকে নিউক্লিয় পদার্থ হয়ে যায়। এই হচ্ছে হেমাইটোসিস কোষ বিভাজন। এরপরে হয় মাইটোসিস কোষ বিভাজন, যেটা সাধারণত যত উন্নত জীব আছে, উদ্ভিদ হোক আর প্রাণী হোক, তাদের ক্ষেত্রে এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে বিশেষ করে দেহ বা গঠন হয়, আর কোনো কোনো ক্ষেত্রে জন্মকোষ গঠিত হয়। এই মাইটোসিস কোষ বিভাজনটা একটু দীর্ঘস্থায়ী এবং পরোক্ষ বিভাজন অনেক সময় ধরে সম্পন্ন হয়। এই মাইটোসিস কোষ বিভাজনের দুটো ধাপ আছে। প্রথম আছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটার বিভাজনটা প্রথমে হয়। এই নিউক্লিয়াস বিভাজনটা সময়টা বেশি সময় লাগে। এই নিউক্লিয়াস বিভাজনটা 4টা ধাপে সম্পন্ন হয়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টা দশা পর পর সম্পন্ন হয়, তবে এই নিউক্লিয়াস বিভাজনটা শেষ হয়। এই নিউক্লিয়াস বিভাজনটাই কোষ বিভাজনটা বেশ গুরুত্বপূর্ণ বিভাজন। এই নিউক্লিয়াস বিভাজনটাই দীর্ঘস্থায়ী বা অনেক সময় ধরে সম্পন্ন হয়। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে দীর্ঘস্থায়ী কোষ বিভাজন বলে। এদের 4টি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর তারপরে ওই নিউক্লিয়াস বিভাজন সম্পূর্ণ হওয়ার পর সাইটোপ্লাজম বিভাজনটা হয়, সেটাকে বলে সাইটোকাইনেসিস বিভাজন। পরে সেটা সম্পন্ন হয়। এই মাইটোসিস কোষ বিভাজন
কিভাবে সম্পন্ন হয় এটা ছবির আকারে পরপর দেখাচ্ছি, আমি দেখবার চেষ্টা করছি। প্রথমে হয় কি প্রোফেজ দশা। প্রোফেজ দশাটা একটা বেশ দীর্ঘস্থায়ী দশা। কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম এই বা অন্যান্য যে কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলো সম্পূর্ণ হওয়ার জন্য কোষ বিভাজনের আগে একটা প্রস্তুতি পর্ব আছে, সেটাকে বলে মাইটোটিক দশা বা পূর্ব অবস্থা, তারপরে বিভাজন দশা। প্রথমে হয় কি একটা কোষ, প্রথমে একটা নতুন কোষ থেকে যখন নতুন কোষ সৃষ্টি হলো সেইখান থেকে সেই কোষটা পরিণত হওয়া এবং সেই কোষের যত রকম অঙ্গাণু আছে সব সংশ্লেষিত হওয়া, এই দশাটা বেশ সময় ধরে হয়। তারপরে কোষটা যখন পরিণত অবস্থায় আসে তখন সেই কোষটা কোষ বিভাজনের জন্য নিজেকে প্রস্তুত করে। সেটা হচ্ছে যেমন আছে কোষের মধ্যে নিউক্লিয়াস প্রোফেজ দশায়, বিশেষ করে প্রোফেজ দশাটা বলা আছে। প্রোফেজ দশার মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো বা সূত্রাকার অঙ্গাণু থাকে সেগুলোকে ক্রোমাটিন জালিকা বা কোষ বিভাজনের সময় ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে জল বিয়োজন করতে শুরু করে এবং এগুলো যে এলোমেলোভাবে পরস্পরের মধ্যে পেঁচানো অবস্থায় থাকে সেই পেঁচগুলো ধীরে ধীরে আলগা হতে হতে এক একটা ক্রোমোজোম আলাদা হয়ে যায় এবং নিজেদের পাগুলো খুলতে থাকে, তখন ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়। এটা প্রোফেজ দশার প্রাথমিক অবস্থা। তারপরে কি হয়, প্রোফেজ দশার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে সেই নিউক্লিয়াস অঙ্গাণুটা ধীরে ধীরে ক্ষয় হতে হতে অবলুপ্তির দিকে যায়, মানে যেন মিলে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষয় হতে হতে মিলে যাবে এরকম অবস্থা শুরু হয়। আর কোষের নিউক্লিয়াসের যে বাইরে নিউক্লিয় পর্দাটা থাকে সেই নিউক্লিয় পর্দাটা ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে হতে অবলুপ্তির দিকে যায়, যেন নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে এরকম দেখে মনে হয়। আর ক্রোমোজোমগুলো স্পষ্ট স্পষ্ট হয়ে যায়, এক একটা ক্রোমোজোম পরিষ্কার দেখা যায়, তাদের পাকগুলো খুলে যায়, জল বিয়োজন হয়, ফলে ক্রোমোজোমগুলা পরিষ্কার দেখা যায়। আর নিউক্লিয় যে পর্দাটা থাকে সেটা ধীরে ধীরে অবলুপ্তি দিয়ে ক্ষয় হতে থাকে, টুকরো টুকরো হতে ক্ষয় হতে থাকে এবং এই যে নিউক্লিয়াস থাকে সেটা প্রায় অবলুপ্তি হওয়ার পথে। তারপরে ধাপটাতে কি হয়, কোষটাতে নিউক্লিয় পর্দা অবলুপ্তির দিকে, নিউক্লিয়াস অবলুপ্তির দিকে ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে ওঠে, প্রত্যেকটা দেখা যায় এবং আলাদাভাবে সবাই অবস্থান করে। এই নিউক্লিয়াসের উপরে যে সেন্ট্রোজোম থাকে, কোষের একটা অঙ্গাণু থাকে নিউক্লিয়াসের উপরে, সেই সেন্ট্রোজোমটা থেকে সেন্ট্রোজোমের মাঝে দুটো সেন্ট্রিওল থাকে, সেই বিন্দুর মতো দুটো অঙ্গাণু থাকে। সেই সেন্ট্রিওলগুলা দুটা দুপাশে দুদিকে সতে থাকে, দুই মেরুর দিকে। তারপরে কি হয়, দুদিকে ব্যায়াম তন্তুর মতো কতগুলো তন্তু সৃষ্টি হয়। প্রোফেজের এটা শেষ অবস্থা, এটা হলো গোটাই প্রোফেজ দশা, কোষ বিভাজনের প্রোফেজ দশা। প্রোফেজের পরে এরপরে আছে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, চারটা যে দশা। প্রোফেজের পরে এরপরে এনাফেজ দশা শুরু হয়। এনাফেজ দশায় কি হয়, কোষের ক্রোমোজোমের গুলো মাঝে মাঝে অবস্থান করে, মাঝ বরাবর প্রত্যেকটা ক্রোমোজোম অবস্থান করে এবং প্রত্যেকটা ক্রোমোজোম ক্রোমাটিডে আলাদা হয়ে যায়। প্রত্যেকটা ক্রোমোজোমের দুটা করে অংশ দেখা যায়, সেগুলো ক্রোমাটিড বলে। সেই প্রত্যেকটা ক্রোমোজোম ক্রোমাটিডের গুলো আলাদা হয়ে যায় এবং দুদিকে যে সেন্ট্রোমিয়ার গুলো পৌঁছে যাওয়ার পর যে তন্তুগুলো গঠিত হয় সেই তন্তুগুলো বরাবর এক সেন্ট্রোমিয়ার থেকে অপর সেন্ট্রোমিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার সাথে
এগুলো যুক্ত হয় এক মেরু থেকে এক প্রান্ত ব্যায়ামতন্তুগুলো। এই ব্যায়ামতন্তুগুলো গঠিত হওয়ার সময় তিন ধরনের ব্যায়ামতন্তু দেখা যায়। কতগুলো ব্যায়ামতন্তু একটা সেন্ট্রোমিয়ার থেকে তৃতীয় পর্যন্ত পৌঁছায় না, কিছু দূর পর্যন্ত থাকে, সেগুলো অবিচ্ছিন্ন তন্তু বলে। আবার কতগুলো তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোজোম অঞ্চলে যুক্ত হয়ে যায়, সেগুলোকে ক্রোমোজোমীয় তন্তু বলে। আবার কতগুলো আছে, এগুলো হচ্ছে ব্যায়ামতন্তু। এই ব্যায়ামতন্তুগুলো অনেকগুলো আছে যাদের সেন্ট্রোমিয়ার থেকে অপর সেন্ট্রোমিয়ার পর্যন্ত বিস্তৃত, কিন্তু কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে না, সেগুলো হচ্ছে শুধু ব্যায়ামতন্তু, তারা কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে না। এরপরে এই মাঝখানে বা নিরক্ষীয় অঞ্চলে যখন ক্রোমোজোমগুলো অবস্থান করে এবং দুদিকে ব্যায়ামতন্তুগুলো প্রসারিত হয়ে যায়, তখন এটা হলো মেটাফেজ দশার শেষ অবস্থা। এই মেটাফেজ দশা বেশিক্ষণ স্থায়ী হয় না, স্বল্পস্থায়ী। প্রোফেজ দশাটায় দীর্ঘস্থায়ী, কিন্তু প্রোফেজ দশায় অনেক পরিবর্তন হয় কোষের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, সেই জন্য প্রোফেজ দশাটা দীর্ঘস্থায়ী। এরপরে মেটাফেজ দশার ক্রোমোজোমগুলো মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। তারপরে অ্যানাফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় দুদিকে সেন্ট্রোমিয়ার যে অবস্থান করে দুই মেরুর দিকে, এরপর যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত থাকে সেই ব্যায়ামতন্তুগুলা দুদিকে ধীরে ধীরে সংকুচিত হয়, মানে দৈর্ঘ্যটা ধীরে ধীরে কমতে থাকে। তার ফলে কি হয়, যে ক্রোমোজোমগুলা মেরু অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে, সেই ক্রোমাটিডগুলো ধীরে ধীরে ওই ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন হতে থাকে, একমাত্র সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংযুক্ত থাকে, আর ক্রোমাটিডগুলো দুদিকে ধীরে ধীরে সরতে থাকে। যেহেতু ওই ব্যায়ামতন্তুগুলো সংকোচন শুরু করে, তখন ব্যায়ামতন্তুগুলো দৈর্ঘ্য ধীরে ধীরে কমার ফলে দুদিকে ক্রোমাটিড সহ ব্যায়ামতন্তুগুলো দুই নিরক্ষীয় অঞ্চলে গমন করে। তারপরে ওই ক্রোমাটিড সমেত প্রতিটা ক্রোমাটিড সমেত ব্যায়ামতন্তুগুলো সংকুচিত হওয়ার ফলে ধীরে ধীরে দুই মেরুর দিকে গমন করে। তারপরে এটা যে শেষ দশায় কি আছে, যখন ক্রোমাটিডগুলো অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বা এই তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোজোম যেখানে যুক্ত থাকে, সে অবস্থায় ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির হয়। মাঝে যদি ক্রোমোজোম ব্যায়ামতন্তুর সাথে যুক্ত থাকে, তখন সেটা ভি আকৃতির দেখতে হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এক প্রান্তে থাকলে সাব মেটাসেন্ট্রিক, আর এক প্রান্তে থাকলে একোসেন্ট্রিক। এইরকম এই ক্রোমোজোমের ব্যায়ামতন্তুতে বা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হওয়ার ফলে এই ক্রোমাটিডগুলো যখন বিচ্ছিন্ন হয়, তখন ক্রোমোজোমগুলোকে কিন্তু 3-4 রকম আকারের দেখতে হয়: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, হেটেরোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। মাঝে যদি সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, সেটাকে বলে মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার যদি এক প্রান্তে যুক্ত হয়, একটু মাঝের থেকে আলাদা, সেটা সাবমেটাসেন্ট্রিক। সেটা দেখতে ইংরেজি জে এর মতো হয়। আবার একটু যদি একবারে প্রান্তে আয়ের মধ্যে গঠিত হয়, সেটা করে টেলোসেন্ট্রিক। এইভাবে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সরতে সরতে যখন দুই মেরুতে ক্রোমোজোমগুলো পৌঁছেবার পরেই দুই মেরুতে ক্রোমোজোমগুলো যখন পৌঁছে গেল, তখন কিন্তু এবারে নিউক্লিয়াস আবার আবির্ভূত হয়। যে কোষাঙ্গাণু থাকে নিউক্লিয়াস, এগুলো আছে ক্রোমাটিড বা ক্রোমোজোম, আর নিউক্লিওলাস এটা হচ্ছে টেলোফেজ দশা।
প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা আছে নিউক্লিওলাস। এরপরে ক্রোমাটিডগুলো যখন দু প্রান্তে ক্রোমাটিডগুলো দুই মেরুতে পৌঁছে গেল, তখন ধীরে ধীরে নিউক্লিওলাসের আবির্ভাব হয়। তারপরে ধীরে ধীরে নিউক্লিয়াসে যে পর্দা থাকে সেই পর্দাটা ধীরে ধীরে দেখা দেয়। তখন দুদিকে দুটা নিউক্লিয়াস, একটা কোষের মধ্যে দুদিকে দুটা নিউক্লিয়াস পরিষ্কারভাবে দেখা যায়। একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস, ক্রোমোজোম ও নিউক্লিয়াস সমেত। তারপরে হয় কি, টেলোফেজের শেষ দশাটাতে কি হয়, এই যে বাইরের কোষ পর্দাটা আছে সেই কোষ পর্দাটা ধীরে ধীরে মাঝে সংকোচন শুরু হয়। দুদিকে দুটা নিউক্লিয়াস গঠিত হয়ে যাওয়ার পরে ক্রোমোজোম নিউক্লিয়াস সমেত যখন দুদিকে দুটা নিউক্লিয়াস হয়ে গেল, তখন এবারে মাঝের কোষ পর্দাটা ধীরে ধীরে সংকোচন শুরু হয়। সংকোচন হতে হতে সংকোচনটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কি হয়, এই সংকোচনটা বাড়ার ফলে ধীরে ধীরে দুদিকে এই সংকোচনটা বাড়তে বাড়তে মাঝে বরাবর বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটা নতুন কোষ সৃষ্টি হয়ে যায়। এইটা হচ্ছে টেলোফেজের শেষ দশা। টেলোফেজ কোষ বিভাজনের এটা শেষ দশা। এই কোষ বিভাজনের ফলে এইভাবে একটা কোষ থেকে দুটা অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল। প্রথমে যে কোষটা বিভাজিত হয় বা বিভাজনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে মাতৃকোষ। এই জনিত্রী মাতৃকোষ থেকে এইভাবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হতে হতে একটা কোষ থেকে দুটা অপত্য কোষ সৃষ্টি হয়, দুটা নতুন কোষ সৃষ্টি হয়ে গেল। এই বিভাজন মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষ আর অপত্য কোষের গঠন, আকৃতি, বৈশিষ্ট্য বা ক্রোমোজোম সংখ্যা সব একই রকম থাকে, সেই জন্য এটাকে সদৃশ বিভাজনও বলে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যত থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সব একই রকম থাকে এবং কোষের আকার, আকৃতি, গঠন, বৈশিষ্ট্য সব কিছুই একই রকম থাকে। তাই এই কোষ বিভাজনটাকে মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে। এই কোষ বিভাজন প্রথম হয়ে গেল। এর শেষটা সাইটোকাইনেসিস বিভাজন আছে। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনটা যখন শেষ হয়ে গেল, তখন এই শেষে টেলোফেজ দশায় ক্যারিওকাইনেসিস অর্থাৎ সাইটোকাইনেসিসের পরে ক্যারিওকাইনেসিসের পরে সাইটোকাইনেসিস কোষ বিভাজন হয়, যার ফলে সাইটোপ্লাজমটা দুভাগে বিভাজিত হয়ে যায়। মাঝে কোষ পর্দার সংকোচন হতে হতে বিচ্ছিন্ন হয়ে দুটা নতুন কোষ গঠন করে। এই যে মাইটোসিস কোষ বিভাজনের পরপর ছবি। এরপরে উদ্ভিদ কোষের এই শেষে সাইটোকাইনেসিস বিভাজনটা একটু আলাদাভাবে হয়। যেমন প্রাণী কোষে কোষ পর্দাটা মাঝ বরাবর সংকোচন সৃষ্টি হয়, তারপরে বাংলা 4 বা ইংরেজি 8-এর মতো গঠনটা হয় এবং এই সংকোচনটা কমতে কমতে বিচ্ছিন্ন হয়ে দুটা কোষে পরিণত হয়ে যায়। আর উদ্ভিদ কোষে কোষ পর্দা পরিবর্তে কোষ প্রাচীর থাকে, তাই ওটা সংকুচিত না হয়ে মাঝে মাঝে সেল পাথ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি আয়ন জমা হওয়ার ফলে এটা কোষ পাথ গঠন করে এবং সাইটোপ্লাজম দুভাগে বিভাজিত হয়ে নিয়ে নতুন দুটা কোষ সৃষ্টি করে। এই হচ্ছে উদ্ভিদ কোষের ওই সাইটোকাইনেসিস বিভাজনের পার্থক্য। প্রাণী কোষে কোষ বিভাজন সাইটোপ্লাজম বিভাজনটাকে ক্লিভেজ পদ্ধতি বলে, আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজনটাকে কোষ পাথ গঠন পদ্ধতি বলে। এই কোষ বিভাজনের ফলে ধীরে ধীরে এই কোষ বিভাজন হওয়ার তাৎপর্য বা উদ্দেশ্য হয়েছে জীবদেহের বৃদ্ধি, আকার আয়তনের বৃদ্ধি বা ক্ষয়পূরণ, বা ছোট ছোট যারা প্রোটোজোয়া প্রাণী যেমন ইমিবা, প্যারামোসিয়াম, এককোষী প্রাণী, তাদের কোষ বিভাজনের ফলে সংখ্যা বৃদ্ধি হয়, অর্থাৎ ওদের এই জনন পদ্ধতিতেও এই কোষ বিভাজনের ফলে সম্পন্ন হয়। ইস্ট, ব্যাকটেরিয়া, এককোষী জীবদেহ এই মাটির কোষ বিভাজনের ফলে সংখ্যায় বাড়ে, তাদের এটা কোষ বিভাজনের ফলে জনন পদ্ধতি সম্পন্ন হয়। তাছাড়া
কোষ বিভাজনের ফলে অন্যান্য প্রাণীদের দেহের পরিণতি হয়। উদ্ভিদে যেমন ফল, ফুল, পাতা, ডালপালা পরিপূর্ণ হয় কোষ বিভাজনের ফলে, সেরকম উন্নত প্রাণীদের দেহের গঠন, আকৃতি এবং একটা পরিণত অবস্থা আসে এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে।